প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফরন্ত শুভকামনা সবার জন্য। সম্প্রতি বিবিসি বাংলার ধারণকৃত বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বিরকে দেওয়া সাক্ষাৎকারটি, শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টার যে সাক্ষাৎকারটি গতকাল জাতীয় বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়েছে এবং দেশবাসী জানতে পেরেছে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি সম্পর্কে। তো সেই সাক্ষাৎকার বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। তো আমরা অনেকেই পত্রিকায় সাক্ষাৎকারটি পড়েছি। বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তিনি কথা বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার, নির্বাচন, ছাত্রদের নতুন দল গঠন, ভারত বাংলাদেশ আজকালকার সম্পর্ক কেমন যাচ্ছে ইদানিংকালে, এই সব কিছু নিয়ে তিনি কথা বলেছেন। মীর সাব্বির তাকে একটা দীর্ঘ ইন্টারভিউ করেছেন। তো সেখানে তিনি অনেক কিছুই বলেছেন। মীর সাব্বির তাকে বেশ কিছু কৌশলী প্রশ্ন করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিশেষভাবে, এবং রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টাকে বা তার অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে কিনা, সেনাবাহিনীর কাছ থেকে কেমন সহযোগিতা পাচ্ছেন, এই সব কিছু কাভার করা হয়েছে সেই সাক্ষাৎকারে। তো শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা তার মতো করে উত্তর দিয়েছেন। তো কিছু জায়গায় আমি এখানে একটু বলে নেই, আমি ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার একজন বিগ ফ্যান। আমি একা নাই, দেশের কোটি মানুষ প্রধান উপদেষ্টার ফ্যান। প্রধান উপদেষ্টা আমাদের দেশকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নন, প্রধান উপদেষ্টা হিসেবেও নন, অর্থনীতিবিদ হিসেবে, শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে এবং সারা বিশ্বে একজন বরেণ্য ব্যক্তি হিসেবে বাংলাদেশকে অন্য উচ্চতায় তিনি নিয়ে গিয়েছেন। তো সেই জন্য আমরা লাখো কোটি মানুষ তার প্রতি কৃতজ্ঞ এবং আমরা তার ফ্যান। যদি কাউন্ট করি সেটি হয়তো কাউন্ট করা সম্ভব হবে না। আমি নিজেও একজন বিগ ফ্যান তার। তো তাই বলে সব কিছু আমরা অ্যাপ্রিসিয়েট করবো এরকম না। বিশেষভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি যেভাবে সরকার চালাচ্ছেন, আমরা অনেকেই হয়তো সর্বাংশে তাকে এই ব্যাপারে সমর্থন করতে পারছি না। আমরা সমালোচকের ভূমিকায় থাকবো এবং আছি। তো সেই দিক থেকে বলতে গেলে বলতে হয়, তার এই সাক্ষাৎকারে বিশেষভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন, আমি ব্যক্তিগতভাবে আশাহত হয়েছি। শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টার কাছ থেকে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে এরকম কথা আমরা আসলে আশা করি। এটি ছিল অপ্রত্যাশিত। আমার কাছে মনে হয়েছে এটি ডক্টর ইউনূস কথা বলছেন না, অন্য কেউ কথা বলছেন। তো আমি তাকে কোট করছি সরাসরি, তিনি কিছু কথা বলেছেন, আমি তার সরাসরি তাকে কোট করছি। যেমন তিনি বলেছেন মীর সাব্বিরের প্রশ্নের উত্তরে, অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে। মীর সাব্বির যখন তাকে জিজ্ঞেস করেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, আপনি বিষয়টি কিভাবে দেখছেন, তো শ্রদ্ধেয় অধ্যাপক ইউনূস বলেছেন অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে তো আমাকে। আপনি বলেছেন অবনতি হয়েছে, কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতিটা হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না। তিনি আবারও বলেছেন, তাকে কোট করছি সরাসরি, আমি তো হিসেব নিচ্ছি, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আগের মতোই রয়েছে। তো এই তথ্যগুলো ঠিক নেই, কারণ দেশবাসী হিসেবে আমাদের জানা আছে, আমরা প্রতিদিনই দেখছি দৈনিক পত্রিকায়, অনলাইন অফলাইন বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, এটি স্বীকার করতেই হবে। তো তিনি সেই বিষয়টি আসলে স্বীকার করতে চাননি, আর স্বীকার করলে দোষের কিছু হতো না। তিনি আত্মপক্ষ সমর্থনে বলেছেন যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি থেকে উত্তরণের জন্য আমরা চেষ্টা করছি। তিনি বলেছেন যে আপনারা জানেন, মীর সাব্বিরকে বলেছেন আপনি জানেন, আমরা জানি, পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল, পুলিশ ফাংশনাল ছিল না, আমাদের কাজ করতে ব্যাগ পেতে হয়েছিল, এগুলো সবই ঠিক আছে। তো আত্মপক্ষ সমর্থন তিনি করতেই পারেন এবং তাকে করতেও হবে, এবং আমরা তার সঙ্গে আছি এখানে। কিন্তু তিনি প্রবলেমটি অস্বীকার করলেন কেন? আগে তো একটি প্রবলেমকে স্বীকার করতে হবে, এটি একটি প্রবলেম। এই জ্ঞান তো তাকে দেবার ক্ষমতা আমাদের নেই, যোগ্যতাও নেই আমি মনে করি। আগে কোনো একটি প্রবলেমকে প্রবলেম বলে মানতে হবে, তারপর আমরা সেটি অ্যাড্রেস করতে পারবো, সলভ করতে পারবো। তো তিনি তো প্রবলেমটি মানতেই চাইলেন না। আমরা সত্যি আশাহত হয়েছি তার এই কথায়, তার এই বক্তব্যে, তার এই সাক্ষাৎকারে। এটি ঠিক বলেননি তিনি। কেন তাকে এরকম বলতে হলো? আগের স্বৈরাচারী সরকারগুলোর ছায়া দেখতে পাচ্ছি তার কথার সুর থেকে। তারাও একটি প্রবলেমকে প্রবলেম বলে মানতে চাইতেন না, স্বীকারই করতেন না যে আমাদের প্রবলেম আছে। তো যে কোনো প্রবলেমকে সলভ করা, অ্যাড্রেস করা, এটা নেক্সট স্টেপ, পরবর্তী ধাপ। বাট আগে তো অ্যাড্রেস করতে হবে প্রবলেমটিকে। তো তিনি অ্যাড্রেস করতে ব্যর্থ হলেন এই প্রবলেমটিকে, আইন শৃঙ্খলা পরিস্থিতির
অবনতির বিষয়টিকে তিনি এড়িয়ে যাবার চেষ্টা করলেন। এক ধরনের অ্যাভয়েডিং টেন্ডেন্সি আমরা দেখলাম এই সাক্ষাৎকারে। তো সেইটি আমি ব্যক্তিগতভাবে খুবই আশাহত হয়েছি এবং কষ্ট পেয়েছি। তার কাছ থেকে এমন কথা আমরা আশা করি। হ্যাঁ, তিনি বলেছেন তিনি চেষ্টা করছেন, তার সরকার চেষ্টা করছে। পুলিশ ফাংশনাল ছিল না, বাট এখন ৭ মাস হয়েছে এই সরকার ক্ষমতায় আছে। আমরা ৭ মাস পরও কিন্তু এই কথা শুনতে চাইব না যে পুলিশের মনোবল নেই, পুলিশ কাজ করছে না। ভালো কথা, আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য মাঠে কিন্তু পুলিশ একাই নেই। সেনাবাহিনীও আছে এবং বিভিন্ন বাহিনী আছে, নৌবাহিনী আছে, বিজিবি আছে, র্যাব আছে এবং সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আছে। তাহলে সমস্যাটি কোথায় ছিল? সমস্যা তো কোথাও ছিল। তারা যদি কোঅপারেট না করে থাকেন, তিনি যেভাবে চেয়েছেন প্রত্যাশিত উপায়ে, তাহলে কেন করেনি সেটি যাচাই বাছাই করতে হবে, খুঁজে দেখতে হবে। কেন তারা করেনি? তারা কি সরকারকে অমান্য করছে? তারা কি এই সরকারকে সরাসরি নন কোঅপারেট করতে চাইছে? যদি এরকম কিছু হয় তাহলে আমাদের জানবার দরকার আছে, দেশবাসীর জানবার দরকার আছে এই বিষয়গুলো। তো বিষয়টি সেভাবে অ্যাড্রেস করলে ভালো হতো, অনেক সুন্দর হতো। তো ভবিষ্যতে শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা আশা করব, তিনি যখন সাক্ষাৎকার দিবেন তার মতামত জানাবেন, ব্যক্তিগত মতামত। তিনি বস্তুনিষ্ঠ কথাবার্তা বলবেন, একটি প্রবলেমকে প্রবলেম হিসেবে দেখবেন। সমাধান হয়তো তিনি করতে পারবেন না সবকিছু, আমরাও সেটি বিশ্বাস করি না। এই অল্প সময়ে একটি অনভিজ্ঞ সরকার, বলতে গেলে সবাই অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনে কারো অভিজ্ঞতা নেই, তো এরকম লোকেরা একটি সরকার চালাচ্ছেন, তো তারা সবকিছু পারফেক্টলি করবেন এরকম আমরা আশা করি না এবং সেটি সম্ভব নয়। বাট আমরা অন্তত এটুকু জানতে চাই যে তারা স্বীকার করছেন যে দেশে অনেক প্রবলেম হচ্ছে, সরকারের কিছু ব্যর্থতা আছে, তারা সেগুলো সমাধান করবার জন্য চেষ্টা করছেন। আমরা সেই কথাটুকুই জানতে চাচ্ছি। তো ভবিষ্যতে তিনি সেই বিষয়গুলো খেয়াল রাখবেন, এই আমার প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ, শেষ করছি।